গুড আফটারনুন এভরিওয়ান। আমরা আজকে যে বিষয়টা পড়ব সেই বিষয়টা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা এর পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে ইমোশনালটা কি জিনিস। ইমোশনাল শব্দটার অর্থ হলো প্রক্ষোভ। তো এই ইমোশনাল যেটা আছে এই বিষয়টা নিয়ে আমরা পূর্ব যে ক্লাস ছিল আমাদের আগে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটার যদি আমরা বাংলা অর্থটা নিই তাহলে সেটা কি দাঁড়ায় না, সেটা প্রাক্ষোভিক বুদ্ধি। এই প্রাক্ষোভিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্স এটা প্রথম চালু করেছিলেন কে না, পেইনি বলে একজন প্রথম 1985 খ্রিস্টাব্দে 1985 খ্রিস্টাব্দে পেইনি বলে একজন যিনি ছিলেন উনি শিক্ষাবিদ, উনি এই 1985 খ্রিস্টাব্দে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটা টার্মটা ইউজ করেন। এরপর আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইটা সম্বন্ধে একটা বই লেখেন কে, ড্যানিয়েল গোলম্যান। কত খ্রিস্টাব্দে উনি করেন 1995 খ্রিস্টাব্দে। 1995 খ্রিস্টাব্দে ড্যানিয়েল গোলম্যান যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্স ওই জায়গা থেকে আমরা আরো বিশেষভাবে এই টার্মটাকে পাই, যার অর্থ হলো প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক বুদ্ধি। তো এই প্রাক্ষোভিক বুদ্ধিটা কি জিনিস? প্রাক্ষোভিক শব্দটা নিতে হবে চির পরিচিত, আমরা আগেই জেনেছি। প্রাক্ষোভিক জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা ইংরেজিতে যদি বলা হয় ইমোশনাল। আমরা কথা দিয়ে বলে ফেলি তুই খুব ইমোশনাল হয়ে পড়েছিস, ভাবুক হয়ে পড়েছিস, তুই খুব ইমোশনালি এই কথাটা আমাকে বললি। এই যে ইমোশনাল মানে এই শব্দটা দিয়ে আমরা খুব পরিচিত, কিন্তু প্রাক্ষোভিক শব্দটার সাথে আমরা পরিচিত নই। তো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমাদের সেই যে প্রক্ষোভটাকে বা ওই যে জিনিসটা ইমোশনাল জিনিসটাকে যে বুদ্ধির দ্বারা কন্ট্রোল করা হয় বা পরিচালিত করা হয় সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ড্যানিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্স বইটাতে 1995 খ্রিস্টাব্দে এই কথাটা বলে গেছেন। কি বলেছেন না, আমরা যে বুদ্ধির দ্বারা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে থাকি বা পরিচালিত করে থাকি বা সেটাকে আমরা উপযুক্ত কাজে ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টি উপাদান আছে। কয়টি উপাদান না, 5টি উপাদান। এই 5টি উপাদান কি? এই 5টি উপাদানের প্রথমটি হলো নিজের প্রক্ষোভকে জানা। মানে আমার ভেতরে যে ইমোশনটা আছে, যে প্রক্ষোভটা আছে সেইটা সম্বন্ধে জানা। ব্যাপারটা কিরকম না, কোনো একটা দুঃখের ঘটনা ঘটছে, সেই দুঃখের ঘটনাতে কি আমি দুঃখিত হচ্ছি না সেখানে আমি আনন্দিত হচ্ছি। এই যে বিষয়টা, আমি যদি সত্যিকারের এই দুঃখের সাথে দুঃখিত হচ্ছি বা আনন্দের সাথে আনন্দিত হচ্ছি, তাহলে এই যে বিষয়টা, এই পুরো বিষয়টা সম্বন্ধে আমার এই যে বুদ্ধি, যে জানা যে হ্যাঁ সত্যিকারে আমার ইমোশন আছে কি নেই, এইটা জানাই হচ্ছে গিয়ে নিজের প্রক্ষোভকে জানা। 2 নম্বরে কি আছে না, নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারা। নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারা। আমরা আমাদের ভিতরে যে ইমোশনটা, সেই ইমোশনটাকে আমরা মানে কন্ট্রোল করতে পারছি কি না। সত্যি কি আমরা ইমোশনটাকে আমাদের কন্ট্রোল করতে পারছি? যখন খুব দুঃখের ঘটনা ঘটেছে সেখানে প্রচন্ড হাউ করে কান্নাকাটি না করে আমি হয়তো একটা দুঃখের ভাব প্রকাশ করলাম বা এমনভাবে করলাম
করলাম, আমার দুঃখটাকে দেখানো, সবাই বুঝতে পারলো যে না সত্যিকারই দুঃখী, কিন্তু হাউ হাউ করে কেঁদে উঠলো না। ওই যে আমি কাঁদলাম না, কন্ট্রোল করলাম, কিন্তু আমার দুঃখটা প্রকাশিত হলো, সেটাই হচ্ছে গিয়ে নিজের প্রকোপকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি প্রকোপটাকে, আমার যে ইমোশনটাকে আমি কন্ট্রোল করতে পারলাম। নেক্সট কি, নিজেকে উদ্দীপিত করতে পারা। এই যে আমাদের যে ইমোশনটা, এই ইমোশনের দ্বারা নিজেকে মোটিভেটেড করতে পারা। যখন সত্যিকারেরই একটা দুঃখের সাথে আমি সমব্যথী বা সমদুঃখী, আমি সেইটার দ্বারা নিজেকে উদ্দীপিত করতে পারি, না আমি ঠিকঠাক পথে আছি। কিন্তু সত্যিকারে যদি একটা দুঃখের ঘটনার জায়গায় আমি গিয়ে হেসে ফেলি বা অট্টহাস্য করি, সেটা কি, সেটা না তো প্রকোপটা আমার নিজের কন্ট্রোলে আছে, না আমি প্রকোপটা সম্বন্ধে আমার জ্ঞান আছে, না তো আমি নিজেকে সেইটা দিয়ে উদ্দীপিত করতে পারি। আমাকে উদ্দীপিত করতে হলে কি করতে হবে, আমাকে ইমোশনাল যে আমাদের বুদ্ধিটা, সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে প্রকোপটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করলেই আমরা নিজেকে উদ্দীপিত করতে পারবো বা মোটিভেট করতে পারবো। ঠিক আছে, এরপর যেটা দেখবো সেটা 4 নম্বরে, অন্যের প্রকোপকে চিহ্নিত ও প্রভাবিত করতে পারা। অন্যের যে ইমোশনটা, সেইটাকে আমি আমার ইমোশন দিয়ে তাকে আমি করতে পারছি কি না, প্রভাবিত করতে পারছি না। এইটার ক্ষেত্রে আমরা একটা ভালো উদাহরণ দিতে পারি। যখন কোনো আমরা সিনেমা দেখি বা যখন কোনো নাট্য অভিনয় করছেন বা নাটক করছেন, সেই অভিনয়ের সময় আমরা অনেক সময় কি হয় না, আমরা সেই অভিনয়টা দেখে আমরা নিজেরা কেঁদে ফেলি। হ্যাঁ কি না, আমরা সেই অভিনয়টা দেখে আমরা নিজেদেরকে প্রভাবিত করে ফেলি এবং নিজেরা কেঁদে ফেলি সেই বিষয়টার সাথে। বা যখন একটা হাসির ঘটনা ঘটছে, আমরা হো হো করে হেসে ফেললাম। এই যে এই জিনিসটা কিন্তু কি বলছে না, চিহ্নিত ও প্রভাবিত করতে পারে। এই যে প্রভাবিত করছি, আমার ভিতরে যে ইমোশনটা, সেই ইমোশনটা আমি অন্যের মধ্যে প্রভাবিত করতে পারছি, এটাই হচ্ছে চিহ্নিত ও প্রভাবিত করতে পারার মধ্যে আসছে। এরপর আসছে 5 নম্বরে, সম্পর্ক বজায় রাখতে পারা। হ্যাঁ, এই ইমোশনটা সত্যিকারেরই সম্পর্ক বজায় রাখতে আমাদের সাহায্য করে। আমার কোনো আত্মীয় কেউ মারা গেছে, আমি সেখানে গিয়ে যদি হাসাহাসি করি, তাহলে কেউ আমাকে ভালোবাসবে না। ভালো কি বাসবে? বাসবে না। কেন বাসবে না? না, সেটা একটা দুঃখের জায়গা, সেখানে আমাকে দুঃখটাকে প্রকাশ করতে হবে, না তো আমার ভেতরের আনন্দ। ওই যে ইমোশন, ওই জিনিসটাকে যদি আমি ঠিকঠাক জায়গায় প্রকাশিত করতে পারি, তাহলে কিন্তু এই যে গোল্ডম্যানের যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা সার্থক। তাহলে আমাদের যে বুদ্ধির দ্বারা আমাদের ইমোশনটাকে প্রভাবিত করছি, সেটাই হলো কি না, ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং সেটা কত খ্রিস্টাব্দে প্রথম করেছিল না, 1985 খ্রিস্টাব্দে করেছিলেন, পেইনি করেছিলেন। আবার এটা নিয়ে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন এবং আলোচনা করেন কে না, গোল্ডম্যান। কে করেছিলেন? গোল্ডম্যান। এই গোল্ডম্যান 1995 খ্রিস্টাব্দে এই বইটি লেখেন, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বই লেখেন, এবং সেই বইটার মাধ্যমে তিনি তার ইমোশনাল ইন্টেলিজেন্স কি জিনিস, তিনি বিস্তৃতভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। আমরা সেইটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটাকে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। এরপর আমরা যেটাতে আসবো সেটা হলো আমাদের 1.3 তে যেটা আছে, সেটা অ্যাটিটিউড এবং অ্যাটাচমেন্ট। এই অ্যাটিটিউড এবং অ্যাটাচমেন্ট দুটো শব্দ দেখো, একটা হচ্ছে যে মনোভাব, আর একটা হলো সংযুক্তি। ঠিক আছে, মনোভাবটা কি জিনিস এবং সংযুক্তিটা কি জিনিস? মনোভাবটা হলো অ্যাটিটিউড। আমরা বলি না, কথায় কথায় বলে থাকি তো খুব খারাপ, অ্যাটিটিউডটা খুব খারাপ, মানে কি, তার মনোভাবটা খুব খারাপ। অ্যাটিটিউড শব্দটার অর্থ আমরা কি পাচ্ছি? মনোভাব। তো আমরা এই মনোভাব সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে দেখব যে আমাদের ভেতরের যে আচরণের দ্বারা যে আমাদের মানসিক পরিবর্তন, সেটা হচ্ছে
গিয়ে মনোভাব। এই মনোভাব অ্যাটিটিউড সম্বন্ধে মানে অনেকেই অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা না বললেই নয়, সেটা হলো যখন কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়ের প্রতি মূল্য নির্ধারণমূলক প্রতিক্রিয়া করা হয়। কি করা হয় না, মূল্য নির্ধারণমূলক প্রতিক্রিয়া। তাহলে এই মনোভাবটা কি জিনিস না, মূল্য নির্ধারণমূলক প্রতিক্রিয়া। কি প্রতিক্রিয়া, ঠিক আছে? তো মূল্য নির্ধারণমূলক যে প্রতিক্রিয়া সেটাই হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের গুরুত্ব কি? এই অ্যাটিটিউডের গুরুত্ব যখন আমরা করবো তখন এইটা আমাদের বলতেই হয় যে মনোভাব মানুষের আচরণকে প্রভাবিত করে। মনোভাব কি করে না, মানুষের যে আচরণ সেই আচরণকে সম্যকভাবে প্রভাবিত করে। কিরকম না, যখন আমার মনোভাবটা হয়তো একটু অন্য টাইপের, একটু আধ্যাত্মিক টাইপের, আমার মনোভাব, আমার চিন্তাধারা একটু আধ্যাত্মিক টাইপের, যখন আধ্যাত্মিক টাইপের কোনো ব্যক্তির মনোভাব হবে তখন কিন্তু তার ইহজগতের যে বাস্তব একদম সে খেটে খাওয়া মানুষের মনোভাবের সাথে অতটা মিলবে না। দুজনের মনোভাব কিন্তু আলাদা। তাহলে মনোভাব মানুষের আচরণকে প্রভাবিত করে। তাদের মনোভাব যখন সেই টাইপের হয়ে গেছে, তাদের আচরণও সেই টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এরপর নেক্সট আমরা দেখবো সংরক্ষণকে মনোভাব প্রভাবিত করে। সংরক্ষণকে মানে আমাদের ভেতরে আমরা কোন জিনিসটাকে সংরক্ষণ করব বা কোন জিনিসটাকে আমরা আমাদের মেমোরির মধ্যে স্টোর করব, এই জিনিসটা কিন্তু প্রভাবিত করে কে? এই মনোভাব। সংরক্ষণ মনোভাবকে প্রভাবিত করে। আমি কোন জিনিসটাকে স্টোর করবো, যে জিনিসটা আমার পছন্দের হবে সেই জিনিসটাকেই না আমি স্টোর করবো। আমার যে জিনিসটা পছন্দের নয় সেই জিনিসটা আমি কি করে স্টোর করবো, সেটাকে আমি মনেও রাখবো না। আমাদের পছন্দের জিনিসকে আমরা বহুদিন মনে রাখি, কিন্তু যেটা পছন্দের নয় সেই বিষয়টা সম্বন্ধে আমরা একদম মনে রাখি না, সেটাকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। নেক্সট, চাওয়া পাওয়াকে প্রভাবিত করে। চাওয়া পাওয়াকে প্রভাবিত করে কেন বলছে? আচ্ছা, এখানে তো সবাই চাকরির জন্য বিএড করতে এসেছো, এই বিএড করে এটাকে ডিগ্রি, এই ডিগ্রিটা কমপ্লিট করে তুমি চাকরির জন্য থাকো। তোমাদের এই মনোভাবটা যদি না থাকে যে আমাকে চাকরি পেতে হবে, তাহলে কি তুমি এই পাওয়াটা তুমি পাবে, চাকরিটা তুমি পাবে কোনদিন? বিএড করলেই তো সব নয়। আমাদের মনের মধ্যে সেই চাওয়া পাওয়াটাকে থাকতে হবে। এই চাওয়া পাওয়াটাকে প্রভাবিত করে কে? আমাদের অ্যাটিটিউড, আমাদের মনোভাব, আমাদের মনোবৃত্তি। এই জিনিসগুলো আমাদের চাওয়া পাওয়াকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে। এরপর কি বলছে? মনোভাব পরিবর্তনশীল। মনোভাব কি না, মনোভাব পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল বলছে? আমার আজকে একটা মনোভাব আছে যে আমি আমিষ খাবো, আমিষ খেলে শরীরে পুষ্টি হয়, এই সেই 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 ইত্যাদি। এটা যদিও কন্ট্রোভার্সি, এটা আমি কিছু বলছি না, জাস্ট একটা উদাহরণ হিসাবে বলেছি যে কি না আমি আমিষ খাই। এরপর যখন আমি জানলাম যে নিরামিষ খাওয়ার এই উপকারিতা, এই উপকারিতা বা এই সুবিধা, যখন এইটা আমি জানতে পারলাম, তখন আমি আমিষটাকে ছেড়ে দিয়ে নিরামিষটাকে খেতে শুরু করলাম। এই যে আমার মনোভাবটাকে আমি চেঞ্জ করলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেলাম। এটাকে আমি কি বলছি? এটাকে বলছি কি বলবো? এটা হলো আমাদের মনোভাবের পরিবর্তনশীল, মানে মনোভাব আমার চেঞ্জ হচ্ছে। বুঝা গেল? তো এই জিনিসগুলো হলো অ্যাটিটিউডের মধ্যে আসছে। এরপর আমরা দেখব অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট জিনিসটার সম্বন্ধে তোমরা মোটামুটি প্রায় সকলেই জানো। অ্যাটাচমেন্টটা দেখো, অ্যাটাচমেন্টটা এমন একটা জিনিস যেখানে আমরা সংযুক্তি, এই শব্দটাকে আমরা প্রয়োগ করে থাকি। তো সংযুক্তিটা কি জিনিস? কোনো একটা বিষয়
বা বস্তুর মধ্যে নিজেকে সম্পৃক্ত করা, কোনো একটা বিষয় বা বস্তুর মধ্যে নিজেকে সম্পৃক্ত করা, সেটাই হলো কি না সংযুক্তি। এই সংযুক্তি সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেছেন। তার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন বিশিষ্ট বিজ্ঞানীর কথা বলবো, আমরা একটা বিশিষ্ট মহাবিদের কথা বলবো, ঠিক আছে? তো সেইটা বলার আগে আমি তোমাদের দু একটা কথা আগে বলে নিই। দেখো না, পেগি গুরুত্ব সম্বন্ধে যেটা বলেছেন সেটা হলো যে আমাদের যে অ্যাটাচমেন্ট মানে এই সংযুক্তি একটা বয়সের ভিত্তিতে উনি ভাগ করেছেন। এটা 3 মাস বয়স অবধি। 3 মাস বয়স অবধি কি, তখন বাচ্চা 3 মাস বয়স অবধি কিচ্ছু চেনে না, একমাত্র যার কাছ থেকে খেতে পারছে, মায়ের কাছ থেকে খেতে পারছে, তো মায়ের সাথে তার সংযুক্তিকে আসবে। সংযুক্তি মানে সম্পর্ক বা অ্যাটাচমেন্ট বা তার সাথে সম্পৃক্ততা, সেটা কোথায় পাচ্ছি আমরা? 3 মাস বয়স অবধি কার কাছে পাচ্ছি? মায়ের কাছে পাচ্ছি। এরপর 4 মাস পর, 4 মাস পরে আমরা কার কাছে পাচ্ছি? 4 মাস পর আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা যখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, সেখানে তার কাছে যে একটু বেশি ভালোবাসছে, যার কাছে একটু সান্নিধ্যটা বেশি পাচ্ছে, সম্পৃক্ততা বেশি পাচ্ছে, তার কাছেই যাচ্ছে। ঠিক আছে? এরপর আমরা যাচ্ছি 7 মাস পর। 7 মাস পরে যখন দেখছি বাচ্চা তখন বুদ্ধি আস্তে আস্তে খুলছে, সে এরপর দেখছে যে কার কাছে সে বেশিক্ষণ থাকছে, বাবা, মা এবং আত্মীয় স্বজন। যখন এই বাবা, মা, আত্মীয় স্বজন তাকে সবার কাছ থেকে সে সুরক্ষা পাচ্ছে, জিনিসটা দেখছে, সুরক্ষা জিনিসটা, তার মানে সে এই বয়সে 7 মাস পরে আমরা সেই অ্যাটাচমেন্টটা তার মধ্যে দেখতে পাচ্ছি। এবং লাস্টে আমরা কার সাথে দেখতে পাচ্ছি? এখানে 9 মাস বয়স পরে। 9 মাস বয়স মানে 9 মাস বয়স পরে যখন বাচ্চা আরো ব্রড মাইন্ডেড হচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে সে আত্মীয়দের কাছেও যাচ্ছে, প্রতিবেশীদের কাছেও যাচ্ছে, সেখানে সে বিশ্বাসটা পাচ্ছে যে এদের কাছে আমার সুরক্ষাটা পাওয়া যাবে। ঠিক আছে? তো এইটা গেল আমাদের অ্যাটাচমেন্ট। তো অ্যাটিটিউড এবং অ্যাটাচমেন্ট সম্বন্ধে আমরা বিস্তৃতভাবে জানলাম। আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম? প্রথম ক্লাসে দেখেছিলাম ইনস্টিংক্ট এবং ইমোশন। ইনস্টিংক্ট এবং ইমোশন। দ্বিতীয় আমরা কি দেখলাম? যে প্রাকৃতিক বুদ্ধি, ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা গোলম্যানের 1995 খ্রিস্টাব্দে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা লেখেন এবং সেখানে তিনি বিস্তৃতভাবে বর্ণনা করেন। তারপরে দেখলাম আমরা 1.3 তে অ্যাটিটিউড এবং অ্যাটাচমেন্ট। এই অ্যাটিটিউড এবং অ্যাটাচমেন্ট যে ইয়েটা, সেই বিষয়টা সম্বন্ধে আমরা বিস্তৃত দেখলাম যে অ্যাটিটিউড মানে আমাদের মনোভাব এবং অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের সংযুক্তি বা অ্যাটাচমেন্ট শব্দটার দ্বারাই আমরা বুঝতে পারছি যে কারোর সাথে আমাদের একটা সম্পৃক্ততা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। এই ক্লাসটা যেটা আমরা করলাম, আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের এই ইউনিটটা যে ভাগটা, এই সাব ইউনিটটা আমাদের শেষ হলো। ঠিক আছে? এরপর আমরা আরো হয়তো নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলে সুস্থ থাকো এবং সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।